সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলাশয় দখলে তদন্ত কতদূর, প্রশ্নের উত্তর পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবেশ প্রেমীরা। গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়ার ঘটনা। মৃতের নাম ঝর্ণা খাতুন, বয়স ৩৮ বছর। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলাশয় দখলে তদন্ত কতদূর, প্রশ্নের উত্তর পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবেশ প্রেমীরা। বুধবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এডিএলএলআরওর সঙ্গে আলোচনায় বসলেন যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। ম্যাপ দেখিয়ে নিজেদের অভিযোগ পোক্ত করার দাবি পরিবেশ প্রেমীদের। জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলার পশ্চিম পাড়ে একটি বড় জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ করার চেষ্টার অভিযোগ উঠেছিল। অবৈধভাবে নদী পাড়ের জলাভূমি বুঝিয়ে আবাসন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ পরিবেশ প্রেমীদের। ওই নির্দিষ্ট জায়গায় সীমানা প্রাচীর তৈরির পরে কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুরসভা। বেশ কিছুদিন ধরে এই বিষয়ে আলোচনা করে চলছে যৌথ পরিবেশ মঞ্চ। মাসখানেক আগে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ডেপুটেশন দিয়েছিলেন তারা। পরিবেশ প্রেমীদের দাবি, সেই সময় পদক্ষেপের আশ্বাস দেয় প্রশাসন। কি পদক্ষেপ করা হলো সেটা জানতেই এদিন তারা ফের হাজির হন জেলা শাসকের দপ্তরে। মঞ্চের তরফে জ্যোতিপ্রসাদ রায়, বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, ওই জমির চরিত্র বদল করে কাজ করার চেষ্টা হয়েছে। পূর্বের একটি ম্যাপ এদিন জেলা ভূমি দপ্তরের আধিকারিককে দেখানো হয়। বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে বলেও জানিয়েছেন তারা। আসলে আমরা এই একটা বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে লড়াই করছি। সবাই জানে যে পরিবেশ বাঁচাতে গেলে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে অনেক কিছুর মধ্যে জলাশয় একটি। তো জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে এটা আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ। মোহনবাগান সরণি বলে যে জায়গাটাকে পৌরসভা স্বীকৃতি দিয়েছে, ওই রাস্তাটা ধরলে পরে রায়কতপাড়ার দিকে আসতে গেলে বাঁ দিকে যে নিচু জলাশয়টা ছিল সেই জলাশয়টা এখনও আছে, কিন্তু ওখানে কিছু মানুষ ষড়যন্ত্র করে একটা আবাসন তৈরির পরিকল্পনা নিয়েছে। তো আমরা পরিবেশ কর্মীরা চেষ্টা করছি ওই জলাশয়কে আবাসনের আওতার বাইরে রাখার জন্য, কারণ যে পরিমাণ জল বর্ষাকালে ওই জলাশয়ে ধরে রাখে প্রায় 10,000 কিউসেক জল, সেই জল যদি ওখানে না জমতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ হঠাৎ করে যদি ওখানে আবাসন তৈরি করা হয়, এই জল শহরের মধ্যে ঢুকে একটা পার্মানেন্ট বন্যার চেহারা নেবে। এবং আমরা জলপাইগুড়ি শহরে থাকি যে এটা বন্যাপ্রবণ এরিয়া, এই বন্যাপ্রবণ এরিয়ায় আমরা আবার নতুন করে কেন বন্যার জায়গাটাকে তৈরি করি। তো আজকে আপনারা কি প্রকাশ করছেন? আমরা আজকে মূলত এসেছি ডিএলআরও ম্যাডামকে আমরা এই বিষয়টা অবগত করেছিলাম প্রায় মাসখানেক আগে, যে তদন্ত করে বিষয়টা দেখানোর জন্য আমরা যাতে জানতে পারি। তো অনেকটাই দিন পার হয়ে গেছে, সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটার জন্যই আমাদের আশা আজকে। তো বলছি আপনারা নেওয়া হয়ে থাকে তাহলে কবে নাগাদ নিতে পারেন সেই বিষয়টা যদি একটু আমরা জানতে পারি। আপনারা একটা ম্যাপ দেখাচ্ছেন? হ্যাঁ, এই ম্যাপটা দেখাচ্ছি এই কারণে যে জায়গাটাকে আমরা ওই চিহ্নিত করেছি যে কোন জায়গাটায় জলাশয়টা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আমরা একটা ম্যাপও সংগ্রহ করেছি। এটা সুবিধা হবে এনকোয়ারির পক্ষে যে কোন জায়গাটাকে আমরা চিহ্নিত করেছি এই বিষয়টাকে পরিষ্কার করবার জন্য। আমাদের ডিএলএল আরও যে ম্যাডাম আছেন ওনাকে একটা ডেপুটেশন করেছিলাম, সেটা হচ্ছে জলাভূমি সংক্রান্ত বিশ্ব বাংলা স্টেডিয়াম যে আছে তার পিছনে করলা নদীর পাশে সেই জায়গাটা জলাভূমিটা দখল হয়ে যাচ্ছিল দিনের পর দিন, এবং সেটা জলাভূমি ছিল পূর্বেও। তো সেই ব্যাপারে ওনার সঙ্গে এর আগে ডেপুটেশন করেছিলাম আমরা যে বিষয়টা দেখতে। তো প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে। বর্তমান প্রশাসনের কী ধরনের ব্যবস্থা নিয়েছেন বা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সেই বিষয়টাই আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আমরা যে ওই এলাকাটা যে জলাশয় ছিল পূর্বে, তার জন্য যে ম্যাপটা ছিল, ম্যাপ আছে একটা পূর্বের, সেই ম্যাপটা আজকে ম্যাডামের হাতে তুলে দিচ্ছি, যে এই এলাকাটা যে জলাশয় ছিল আর কি, সেই ম্যাপটা তুলে দিতে যাচ্ছি ওনার হাতে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বচসা, শেষকালে হাতাহাতির ঘটনা ঘটে গেল। বুধবার জলপাইগুড়ির মর্গে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষে কোতোয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃত গৃহবধূর নাম ঝর্ণা খাতুন, বয়স 36। এদিকে মৃত্যুর জন্য ঝর্ণা খাতুনের স্বামী ওসমান আলীকে দায়ী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের কাঁদোবাড়ির নামাজিপাড়ার বাসিন্দা ওসমান আলীর সঙ্গে প্রায় 19 বছর আগে বিয়ে হয় রাজগঞ্জ ব্লকের মাহানপাড়ার বাসিন্দা ঝর্ণার। তাদের 2 সন্তান রয়েছে, কিন্তু মাঝে মধ্যেই পরিবারে অশান্তি লেগে থাকতো বলে অভিযোগ। এই দিন ঝর্ণা খাতুনের মা ফয়জুন্নেসা জানিয়েছেন, তার মেয়ে বিষয়টি তাদের জানায়। তারাও জামাইকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এই ঘটনা ঘটবে তা বুঝতে পারেননি তারা। ঘটনার জন্য ওসমানকেই দায়ী করছেন তিনি। পাশাপাশি এদিন মৃত্যুর খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়ি যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে জানতে পারেন মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। আমাদের বাড়িতে গেছে ওরা, তখন ওকে বলছি যে বাবা তুই এরকম কাজ করি, এখন তোমার মেয়ে বড় বড় হয়ে গেছে, আজকে ছাড়া কালকে তো বিয়ে দিবা, তো দু নামের ভাগে হবে না। আমাকে বলতেছে তখন জামাই কথা, মূর্খ মূর্খ কথা বলো না তো, মূর্খ, এগুলো মূর্খ লোকের কথা, এরকম ভাবে কথা বলে আমাকে। আমার মেয়েকে জামাই অত্যাচার করতো, হ্যাঁ করে, এই মাঝে সাথে। আর যখন আবার কোনো কিছু দিতে হয়, আবার কি সুন্দর মনে হয় যে কি আদর করে সেই। আচ্ছা, এইরকম বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 2টা মেয়ে। তো হয়েছে না জামাই অন্য মেয়ের সঙ্গে, এখন ওরা থাকে ওর শ্বশুর বাড়িতে, আমরা থাকি আমার বাড়িতে। কি ঘটনা, এই ঘটনা নিয়ে মরলো না আরো কিছু ঘটনা, সেটা আমি কি করে বলবো? আর আমার তো নাই, আর ওখানে তো আর লোক আমার ইয়ে নাই। আমার সন্দেহ যে মারা হয়েছে, আমার সন্দেহ। কে করেছে? যদি মনে হয় যদি ফাঁস দেয় তো মুখের জিপটা বাইরে হয়ে যেত, পায়খানা করবে তো, পেশাব করবে তো, ওখানে কিচ্ছু নেই। আবার গলাটা ফুলে গেছে, বুক ফুলে গেছে, বুকে মনে হয় চাপা দিছে, এরকমও তো হইতে পারে। করতে পারে কি মনে হয় আপনাদের? আমাদের জামাই করতে পারে, আমার জামাই সে গুন্ডা টাইপের। আপনারা থানায় অভিযোগ করেছেন? না, করিনি। আমরা মনে করছি যে আমার ঘুরবো, এখন থানায় অভিযোগ করবেন। এখন কি তারা বাড়িতে আছে, জামাই বাবা? না, আমি যখন যাই তখন ছিল না, ভাগে গেছে ওর বাবা। কি হয়েছে বলুন তো? হয়েছে কি, আমার মেয়েকে চুরি গলা টিপে মেরে ফেলছে কাঁদবাড়ি নামাজ পাড়ায়। ওখান থেকে তো আমরা যাওয়ার সময় দেখতেছি বডি নিয়ে আসতেছে। তো বলছি যে মারছে ফাঁসি, ওরা বলছে ফাঁসি দিয়ে মারা গেছে, কিন্তু আমরা দেখতেছি গলা টিপে মারছে, গলাটা ফুলে গেছে পুরা। তো বলছি যে এটা কি হতো? হ্যাঁ, অশান্তি শুনছি কিছুদিন আগে, একটা অন্য বউর সঙ্গে ভাব আছে। কার? ওই যে আমার জামাইটার। তো বলছি যে এখন আমরা ভালোটা চাই, সুবিচার চাই। আমার ভাই থেকে কি করে গলা টিপে মারলো, ওরা জন্য এত পিতা হয়েছে, মনে তিত অশান্তি লাগেছে। আমাকে লাগা জমা দিল না, তোমার মেয়েকে তোমার ভাই থেকে জমা রাখো, আমি আর তাকে দেখতে পাই না, খাওয়াবো না। প্রায় 19 বছর হবো বিয়ের। তো কে রয়েছে বাড়িতে? 2টা মেয়ে আছে। এরপরে কি লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, করছি। কার বিরুদ্ধে করলেন? করছি, জামাইয়ের বিরুদ্ধে করছি। কি নাম? ওসমান আলী। ঘটনা হয়েছিল মৃত্যুর ঘটনা কবে? আজকে ভোর 4টা। কখন আপনারা খবর পেলেন? আমি খবর পাইছি মোটামুটি 8টার দিকে। আপনাদের খবর কি তারপরে কি গেলেন, ওখানে গেছিলেন আপনারা? গেছি, বাড়িতে গেছি। তারপর দেখতেছি বডি নিয়ে আসতেছে রাস্তা। তখন গাড়ি কিন্তু আমাকে দেখে দাঁড়াচ্ছে না, তখন আমরা সবাই মিলে ঝাঁপে যায় পড়ছি। তারপর গাড়িটা চলো থানায় চলো, কারো কথাই শুনে। আজকে এখানে তারপর কি সমস্যা হলো? এইখানে সমস্যাটা পোস্টমার্টামে আমার ভাই থেকে নিয়ে আসছে পোস্টমার্টামে। এখানে উসমানের পক্ষ থেকে লোক আসে, উল্টাপাল্টা কথা বলতেছিল ভাইয়ের সাথে, বলাতে তখন 2-1 মারপিটও হয়ে যায়। গরমকাল এখনো পড়েনি, তারই প্রাককালে জল সংকট দেখা দিল জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। শুধু পানীয় জলই নয়, স্নান সহ দৈনন্দিন কাজের জন্য জলের আকাল তৈরি হয়েছে এই সব এলাকায়। এমনই সমস্যা গোটা গ্রাম জুড়ে। অন্যান্য এলাকা থেকে ডাঙ্গাপাড়া অপেক্ষাকৃত উঁচু হওয়ায় জলের কল এবং কুয়োর জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে, ফলে জলের জন্য নাজেহাল গ্রামবাসী। এলাকার অধিকাংশই দারিদ্র সীমার নিচে বসবাস করেন। যাদের সামর্থ্য আছে তারা পানীয় জল কিনে খাচ্ছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের পার্শ্ববর্তী নদীর জলের উপরেই ভরসা করতে হয়, এমনটাই দাবি করলেন বাসিন্দারা। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমাদের যে জলের সমস্যা খুব খারাপ, তো জল এই যে বাইরে থেকে আনতে হয় ওই রাস্তার থেকে, আর এই কিনা জল নিয়ে আসতেছি, এই ব্যবহার করতেছি। কেন?
কুয়ার জল ব্যবহার করা হচ্ছে না তো একদম। জল নাই, জলও কমে গেছে, আর তার মধ্যে চুয়ার জল একদমই মানে ঘোলা শুকিয়ে গেছে। তারপরে মনে করো জলটা কোনো কিছুই করা যাচ্ছে না। চান তো কোনো মুখেও দেওয়া যায় না, চান তো দূরে করা। নদী যায়, সবারই তাই অবস্থা। এখানে এই যে মনে করো আশপাশে কয়েক ঘর আছে, সব একই, সবগুলাই একই অবস্থা। কত বাড়ি আছে এই এলাকায়? কম করে 200 বাড়ি, 200-300 বাড়ি, সবার কি অবস্থা? ওই একই অবস্থা। কি অবস্থা? জল নেই, ওই জল নাই, কুয়ার জল নাই। তা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন এই বিষয়টা আপনারা? পঞ্চায়েতকে জানাইছি, কিন্তু ওরা তো করছে আমরা তো চেষ্টা নিচ্ছি, বা এর আগে হয়েছিল কিছু কিছু কুয়া এরকম আর কি। কোনো পানীয় জলের ব্যবস্থা বাইরে থেকে? ওগুলা কই, ওগুলা তো নাই, কিচ্ছু নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাই যে এটা হইলে ভালো সুবিধা হয় সবার জন্য। আপনাদের জন্য জল পাঠানো হলে হ্যাঁ। কি সমস্যা আপনাদের? জলের সংকট। কিরকম? ওখান থেকে ওখানে জল নাই, জল সব নদীতে যা স্নান করি, সবারই তো এরকম অবস্থা। খাওয়ার জল? খাওয়ার জল কিনে নিয়ে তা আপনারা কি চাচ্ছেন? জলের পাইপ লাইন হলে ভালো হয়। জান আপনারা ওখানে সরকার কি দিবে না দিবে আমি আন্দাজ চাইলে হবে না। কি সুবিধা হয়? তবে জলটা পাবো বাড়িতে বেশি, এটাই সুবিধা। এখানে কি গ্রামে কি একই অবস্থা সবার? বেশিরভাগই এরকম। বেশিরভাগ। পঞ্চায়েত প্রধান কি জানে বিষয়টা? না, ওগুলো জানে, কিছু বলা হয়নি ওদেরকে। পঞ্চায়েত তো এখানে বাড়ি। কি বলে তারা? ওই তো কুয়া দিবে, আর লকডাউনে আগে থেকে কুয়া দিবে, সেই কুয়াতে এখন দিচ্ছেই। এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য সুদীপ বাছার জানিয়েছেন, এলাকাটি চা বাগান অধ্যুষিত। এই সময়ে চা বাগানগুলিতে ভূগর্ভস্থ জলের সাহায্যে জলসেচ করা হয়। সেই কারণে জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে। স্বাভাবিকভাবে কুয়োতেও জলস্তর নেমে যায়। পিএইচইউর যে প্রকল্প রয়েছে তাতে আগামী 2024 সালের মধ্যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছে সরকার। এছাড়া সমস্যা নিয়ে দ্রুতই সমষ্টি উন্নয়ন আধিকারিককে অবগত করা হবে বলেও খবর। যেহেতু এখন পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাস শেষের দিকে এখন পর্যন্ত মানে বৃষ্টির দেখা নেই, এই কারণে এই সমস্যাটা হয়েছে গ্রামে। তাছাড়াও আমাদের মানে গ্রামের চারপাশে রয়েছে বড় বড় বাগান, যেখানে ইরিগেশনের জন্য প্রচুর মানে জল সাপ্লাই করতে হচ্ছে বাগানে। এই জন্য জলের স্তরটা মানে দিনকে দিন নিচে নেমে যাচ্ছে। এই কারণেই এই সমস্যা দেখা দিয়েছে আমাদের গ্রামে। কত বাড়িতে এখন পর্যন্ত এই একই অবস্থা? গ্রামে মোটামুটি 50-60টা বাড়িতে এরকম সমস্যা রয়েছে। জলের স্তর নিচে নেমে যাওয়ার জন্য হয়তো কুয়োতে জল নেই। এখন আপনারা প্রশাসনকে জানিয়েছেন, জানাবেন কি যে জল সংকট? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। কাকে জানাবেন? বিডিও সাহেবকে জানাবো। প্রধানকে জানাবেন? হ্যাঁ, প্রধানকে তো বলা আছে। আর আমাদের যে 2024 সালের যে প্রকল্প পিএইচই, মানে প্রতিটা বাড়ি বাড়ি যে মানে জল পৌঁছাবে, সেই কাজটা আমাদের শুরু হয়ে গেছে। আশা করা যায় 2024 সালের মধ্যে প্রতিটা বাড়িতে আমরা জল। অন্যদিকে সদর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ লাকারা বলেন, জায়গাটি অনেকটাই উঁচু, তার জন্যই এই সমস্যা। জানা গিয়েছে পিএইচইর জল জীবন প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের পাতকাটা জিপির মধ্যে সব থেকে উঁচু জায়গা ডাঙ্গাপাড়া। কারণ যে কোনো এরিয়াতে যদি যে কোনো কাজ করতে গেলে, বোর্ডিং করতে গেলে 60-65 ফিটের মধ্যেই জল পাওয়া যায়, বা 80 ফিটের মধ্যে জল পাওয়া যায়। আমাদের এখানে 140, 130, 45 নিচে জল পাওয়া যায় না। তো আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রচুর এখানটা কাজ করেছি জলের জন্য, যে বিভিন্ন নলকূপ, তারা পাম্প এবং জলের কুয়োটো, হিম পাইপের কুয়ো সব দিয়েছি। তো দেওয়ার পরে দিনকে দিন জলের স্তরটা নিচে যাচ্ছে। এর জন্য সেই কলগুলো অকেজো হয়ে পড়ে আছে, কিছু কল খারাপ হয়ে পড়ে আছে। তো এর জন্যই কিছু কল চলতেছে এখনো জল। এর জন্য জলের স্তরটা দিনকে দিন নিচে যাওয়ার জন্য জলের সংকটটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনিক দপ্তরে, তাদেরকে তো অবশ্যই জানাবো। তার সাথে আপনাকে বলি, আমাদের পিএইচইর যে গ্রামে জল জীবন যে প্রজেক্টটা চলছে, সেই প্রজেক্টের মধ্যে আমাদের এই গ্রামের কাজ শুরু হয়ে গেছে। আপনি গেলে সাইডে দেখতে পাবেন, এবং সেটা ভিডিও অলরেডি করে আপনি দেখাতে পারেন। কারণ আমাদের এখানটা প্রতিটা বাড়ি বাড়িতে জল যাওয়ার যে কাজটা শুরু হয়ে গেছে। এটা আশা করি দেখি এখন 6 মাসের মধ্যে বা 24-এর মধ্যে সেটা তো বাড়ি বাড়ি জল পৌঁছে যাওয়ার কথা।
জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। বুধবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে যায় দিনবাজার কালীবাড়ি এলাকায়। শিবিরে সদর হাসপাতালের চিকিৎসক কাকুলি রায় সহ অন্যান্য প্রতিনিধিরা পরিচালনায় এগিয়ে এলেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল বলেন, প্রতিবারের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবছর তার 20তম বর্ষ। তিনি আরো বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর তাতেই সমস্যায় পড়েন গ্রামগঞ্জের মানুষ সহ সর্বস্তরের মানুষ। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা এবং সাধারণ মানুষ রক্তদান করেন। শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সমিতির থেকে প্রতি বছরই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এতে অনেকেই ব্লাড দেয়। এতে আমাদের হসপিটালে যারা ব্লাডের প্রয়োজন হয় তাদের প্রয়োজনটা মিটে। তারপরে এটা হলো দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির। এটা 20তম বর্ষ। 20 বছর থেকে আমরা এটা চালাচ্ছি। মানে কি কারণে রক্তদান আপনাদের মানে করেন এই সময়? আমরা যাদের অসুস্থ হয়ে হাসপাতালে থাকে, ব্লাড যাদের দরকার হয় তাদের প্রয়োজনে লাগে। এটা রক্তদান জীবনদান একটা কথাই তো আছে। মানে কি বার্তা কি দিবেন এমনি অন্যান্য লোক? বার্তা দিব এই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য লোক যেন আগায় আসে, তাহলে পরে অসুস্থ লোক যারা আছে তারা এর মধ্যে সুবিধা পাবে, এইসবই বার্তা দিব আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। কুসংস্কার বন্ধ করার লক্ষ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধিতে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে। বুধবার শহরের কদমতলা গার্লস হাই স্কুলে এক কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে সচেতনতা শিবির করা হয়। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই আলোচনা সভা এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল প্রদর্শনী অনুষ্ঠান হয়ে গেল। 1928 সালের 28 ফেব্রুয়ারি ডক্টর সিভি রমন ঘোষণা করেছিলেন তার নতুন আবিষ্কারের কথা। তবে সেই আবিষ্কারের কথা বলতে গেলে এগিয়ে যেতে হবে আরো কয়েক মাস। 1921 সালে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী। সেই সময় সমুদ্রের নীল জল দেখে তার মনে প্রশ্ন জাগে, জলটা কেন নীল? আকাশের বর্ণ নীল বিশেষ বর্ণচ্ছটার কারণে। সমুদ্রের রঙের পিছনেও কি তেমনই কিছু আছে? সেই থেকে শুরু ভাবনা। দীর্ঘ 7 বছর শেষে আবিষ্কৃত হয় রামান এফেক্ট। কি সেই সূত্র? এই সূত্র বলে, যখনই আলো একটি স্বচ্ছ মাধ্যমে ভ্রমণ করে তখন পুনর্নির্দেশিত আলোর অংশ তার বর্ণালী এবং তীব্রতার পরিবর্তন ঘটায়। বিজ্ঞানী ডক্টর সিভি রমন 1907 থেকে 1933 সাল পর্যন্ত কাজ করেছিলেন কলকাতা ভিত্তিক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে। এই মহান কৃতিত্বের জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ডক্টর সিভি রমন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যা ভারতকে গর্বিত করেছিল। 1986 সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিশনের ভারত সরকারকে সুপারিশ করা হয়েছিল 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ঘোষণা করার জন্য। ভারত সরকার সম্মতিতে 1987 সালের 28শে ফেব্রুয়ারি প্রথমবার পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। এরপর থেকেই পালিত হয়ে আসছে এই বিশেষ দিন। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জলপাইগুড়ি কমিটির পক্ষ থেকে কদমতলা গার্লস উচ্চ বিদ্যালয় এবং অন্যদিকে ধূপগুড়ির বিজ্ঞান কেন্দ্রে আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী। সিভি রমন
যিনি রমন এফেক্টের জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী ভারতীয়, তিনি 1928 সালের 28শে ফেব্রুয়ারি এই তার যে রমন এফেক্ট সেটা তিনি প্রকাশ করেন এবং সিভি রমনের এই যে আবিষ্কার সারা পৃথিবীতে স্বীকৃতি পায় এবং তার জন্য তাকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দেওয়া হয়। আমরা জানি যে ভারতবর্ষে সাধারণ মানুষ এখনো বিভিন্ন অন্ধবিশ্বাস, কুসংস্কারে বিশ্বাসী। ফলত আমরা যারা বিজ্ঞান কর্মী বা বিভিন্ন যে বিজ্ঞান সংগঠন আছে বিভিন্ন রাজ্যে, আমরা যেটা চেয়েছিলাম যে এই একটা দিন সিভি রমনকে মনে রেখে 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষিত। আজকে কোথায় কি হচ্ছে, আজকে কি করছে আজকে তো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে অনুষ্ঠান সেটা সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান শুরু হয়েছিল 7ই নভেম্বর থেকে এবং 28শে ফেব্রুয়ারি সেই কর্মসূচির আজকে সমাপ্তি। আমরা জলপাইগুড়িতে এখানে যেমন আমরা এই আলোচনার মাধ্যমে মানুষকে বিজ্ঞান সচেতন করার চেষ্টা করছি, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এনে দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসে বিজ্ঞান মডেল প্রদর্শনী করার জন্য বিভিন্ন মডেল প্রদর্শন করা হবে এবং এর মাধ্যমে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র এইভাবে আজকের দিনটা পালন করছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির নার্সিং ট্রেনিং স্কুলে প্রথম বর্ষের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান জলপাইগুড়ি রবীন্দ্র ভবন মঞ্চে হয়ে গেল। প্রথম বর্ষের 80 জন ছাত্রীদের মধ্যে 72 জন ছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন, এমনটাই কর্তৃপক্ষের তরফ থেকে খবর। ল্যাম্প লাইটিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্যকর্তারা। জলপাইগুড়ি মেডিকেলের সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রোগীদের স্বাস্থ্য পরিষেবায় নার্সিং হোমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়াও স্কুলের অধ্যক্ষ রেবা ধর বললেন, প্রথম বর্ষের ছাত্রীদের ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ মেনে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এটা হচ্ছে যে এই ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরেমনিটা আমাদের প্রিলিমিনারি নার্স যারা প্রথম নার্সিংয়ে আসে ফার্স্ট ইয়ার, তাদের প্রত্যেক বছর ওই ওয়ার্ডে ডিউটি করার আগে এই ওথটা নিতে হয়। ওথটা নিয়ে তারা তাদের মানে পেশেন্টে যে সাফার করছে, তাদেরকে কেয়ার দিচ্ছে, তার প্রতি তারা মানে একদম মন পরিষ্কার করে যে ল্যাম্প লাইটিং, ল্যাম্প তো আলো দিচ্ছে আমাদের, সেই আলো মানে হচ্ছে যে সায়েন্টিফিক নলেজ, অ্যাটিটিউড আর কেয়ার। তাহলে এই নলেজ, অ্যাটিটিউড, কেয়ার নিয়ে ওথ নিয়ে তারা পেশেন্ট কেয়ার দিতে যাবে, যাতে তারা তাদের একদম সমস্ত রকম মনের অন্ধকার দূর করে, সুপারস্টিশন দূর করে তারা পেশেন্টকে কেয়ার দিতে পারে। তাদের পেশেন্টরাও ভালো হবে এবং তারা যে দীর্ঘদিন ভুগতে ভুগতে তাদের আশা হোপলেস, হেল্পলেস হয়ে গেছে, তো তার থেকেও তারা কিছুটা মুক্তি পেতে পারবে। এই প্রতিজ্ঞা নিয়ে ওরা প্রথমে ওয়ার্ডে ডিউটি করতে যায়। এবারে কতজন আপনার? এবারে আমাদের 72 জন মেয়ে এই ওথ টেকিং সেরেমনিতে ছিল। 80 জন আমাদের স্টুডেন্ট কিন্তু আর নেই, আর 72 জন আছে, তারাই এবারে ওথ টেকিং করবে। হিমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী জমাদার গজ এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি রান্নাঘর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে আনুমানিক 7:30 নাগাদ। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রথম দিকে এলাকাবাসী উদ্যোগ নিলেও পরবর্তীতে দমকলের সাহায্য নিতে হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষয়ক্ষতির তেমন একটা খবর নেই বলেই জানা গিয়েছে। করার সময় ভিতরে রান্না করতেছিল, বাইরে কি করে যে আগুন লাগলো ওরা বলতে পারে না আর কি। আচ্ছা, কখন ঘটনা এটা? এটা ধরে নেন মানে 6:30
6:30টার দিকে। আচ্ছা, এমনি ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছে? এমনি ক্ষয়ক্ষতি হয়নি, যা ছিল মনে করে টুকটাক যেগুলো খড়ি ফুটা ছিল লাকড়িগুলো ওগুলো নষ্ট হয়েছিল, আর ঘরের ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল ওটা বাইরে রাখা হয়েছিল। মানে রান্নাঘরটাই পুড়েছে? হ্যাঁ, ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করে আসে কিছুটা আর কি আগুনটা আওতায় নিয়ে আসছিল, তারপর গ্যাস সিলিন্ডার ওরা বাইরে নিয়ে চলে গেছে। কিভাবে আগুনটা নিভলো? এটা ওই প্রতিবেশী আমাদের ছেলেপেলেগুলো ছিল, দৌড়াদৌড়ি চিল্লা হাল্লা করে ওরা মানে জল ঢালাঢালি করে কিছুটা আওতায় নিয়ে আসে। তারপরে কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড চলে আসলো। এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, এখন পুরাটাই আগুন তো নিয়ে গেছে। শুধু কি একটা ঘরেই আগুন হয়েছে? আগুনটা একটা ঘরে রান্নাঘরটা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আকাশ ছোঁয়া সজনের দাম, কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সজনের দাম বর্তমানে আকাশ ছোঁয়া, বাজারে বিক্রি হচ্ছে কিলো প্রতি 120 থেকে 130 টাকা দরে। বর্তমানে ভিন রাজ্য থেকে জলপাইগুড়ি শহরে আসছে কচি কচি সজনের ডাঁটা, যা বিক্রি হচ্ছে আরো বেশি দরে। চিকিৎসকদের মতামত অনুযায়ী গরমকালে সজনে খেলে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর তাই সজনের প্রতি মানুষের চিরকালের ঝোঁক। কিন্তু দামের জন্য কিছুটা কম কিনেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন সাধারণ মানুষ। কোথাকার আর লোকাল সজনা কবে উঠবে আশা করছেন? আমরা এখান থেকে নিচ্ছি, কোথা থেকে আসছে আমি জানি না, আমরা এখানে নেই, এখানে বেচি। ভালো মতন বলেন, কত কত হচ্ছে দাম? দাম কত? দাম 40 টাকা পোয়া, 30 টাকা পোয়া। বিক্রির পরিমাণটা কতটা? বিক্রির পরিমাণই তো নাই। কেন? এই সকাল থেকে বিক্রি নেই। কারণ? কারণ কাস্টমার নেই। দাম বেশির জন্য কি? না না, দাম কোথায়, দাম ঠিকই আছে, দাম ঠিকই আছে, কিন্তু কাস্টমার নেই। বিক্রির অভাব রয়েছে সজনার। লোকাল হবে কবে উঠবে আশা করছেন? লোকাল উঠতেছে টুকটাক। আস্তে আস্তে কি দাম কমবে সজনার? বলা মুশকিল, নির্ভর করে সজনা গাছটা দুইবার ফলন একবারই খুলবে, শেষ হয়ে গেলে আমদানির উপরে নির্ভর করে। দেখছেন বাজারে একটু বেশি তো লাগছে, করার নেই, নিতেই হবে। বেশি লাগছে, ঠিক আছে, একটু যদি কম হতো তাহলে নিত সবাই, তার জন্য একটু। মানে লোকাল সজনার আশায় কি রয়েছেন আপনারা? হ্যাঁ, লোকাল না, ওইটা কি আশায় রয়েছেন যে লোকাল আসলে তো অনেকটা কম হয়ে যায় এরপরে? হ্যাঁ, কম হয়ে যাবে, 20-25 টাকা কেজি হয় তখন। হ্যাঁ, এমনি সাধারণত এরপরে দাম কমবে, 20-25 টাকা। এক পোয়ার দাম 250 গ্রাম, 20-25 টাকা হওয়া উচিত। 100 দামও অনেক, 100 টাকা দামও অনেক বেশি হয়, কিন্তু তাও ঠিক আছে, লোকের এটা ডিমান্ড বেশি। ঠিক আছে, হ্যাঁ। কত করে দাম দেখছেন? 30 টাকা পোয়া বলছে, তো 20 টাকা পোয়া হলে ঠিক ছিল। যাই হোক, কি করা যাবে, এখন সবজির দাম বেশি বলছে সবাই। কোথাকার বলছে ওনারা? এটা উড়িষ্যার বলছে। উড়িষ্যা বলছে। এখন কি নেওয়া হয়েছে নাকি এবার প্রথম নিচ্ছেন? না না, নিয়েছি এর আগে। এখন স্বাদ কেমন? ঠিকই আছে, স্বাদ ঠিকই আছে, ভালোই আছে। দামটা একটু বেশি রয়েছে। হ্যাঁ, দামটা একটু বেশি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলাশয় দখলে তদন্ত কতদূর, প্রশ্নের উত্তর পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবেশ প্রেমীরা। গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়ার ঘটনা। মৃতের নাম ঝর্ণা খাতুন, বয়স 38 বছর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।